দর্শক, আপনাকে এখন আমি দেখিয়ে দেব পাসপোর্ট কিভাবে রিনিউ করতে হয়। আপনি এই নিয়মে বাংলাদেশের ভেতর থেকেও পাসপোর্ট রিনিউ করতে পারবেন, বা চাইলে আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন সেখান থেকেও পাসপোর্ট রিনিউ করতে পারবেন। আপনি কম্পিউটার থেকে পাসপোর্ট রিনিউ করতে পারবেন, বা চাইলে মোবাইল থেকেও এইভাবে পাসপোর্ট রিনিউ করতে পারবেন। আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে, বা যদি মেয়াদ শেষ নাও হয়, অন্য কোনো কারণে যদি আপনি পাসপোর্ট রিনিউ করতে চান, সেটাও করতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি পাসপোর্ট রিনিউ করার জন্য এই অনলাইনের যে ফর্মটা আছে, এই ফর্মটা সঠিক নিয়মে কিভাবে পূরণ করে সাবমিট করতে হয়, এরপরে সেই পাসপোর্ট রিনিউ করার ফি কিভাবে পরিশোধ করতে হয়। এরপর আপনি যখন পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, সেখানে কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, বা যদি বিদেশ থেকে করে থাকেন তাহলে সেই দেশের হাই কমিশনে কী কী নিয়ে যেতে হবে, এই পুরো প্রসেস আপনাকে আমি বলে দিচ্ছি। এরপর আপনার পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন আপডেট তথ্য পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে এই গুগলে চলে যাবেন। এখানে আপনি লিখবেন ই পাসপোর্ট। এখন যেহেতু সবাইকে ই পাসপোর্ট দিচ্ছে, এখন আর এমআরপি পাসপোর্ট নেই। ই পাসপোর্ট লিখে আপনি সার্চ করে দিবেন। এরপরে দেখুন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট বা রি ইস্যু, এখানে আপনি ক্লিক করবেন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস দেয়া আছে, এটা ইয়েস থাকবে। আর যদি আপনি বাংলাদেশের ভেতরে না থাকেন, দেশের বাইরে থাকেন, তাহলে এখানে নো দেবেন। নো দেওয়ার পরে এখানে আপনি কোন দেশে আছেন সেই দেশ এখানে শো করবে, এখান থেকে আপনি সেই দেশ দিয়ে দেবেন। এরপরে সেই দেশের যে বাংলাদেশ মিশন, এখানে ক্লিক করে সেই মিশনের নাম দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশেই আছি, এজন্য ওটা আমার দরকার নেই। আপনার প্রয়োজন হলে আপনি নো দেবেন। আমি বাংলাদেশে আছি, এ কারণে ইয়েস দেব। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি আপনার জেলা দিয়ে দেবেন। আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান যে জেলায় আপনি আছেন সে জেলা দিয়ে দেবেন। এরপর এখানে ক্লিক করে আপনি বর্তমানে যেই থানার আন্ডারে আছেন সেই থানার নাম এখান থেকে দিয়ে দেবেন। এরপরে এখানে আপনি কন্টিনিউ করে দেবেন। এরপরে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। এই ইমেইল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠানো হবে পাসপোর্ট অফিস থেকে, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সো ওইভাবে আপনি আপনার নিজের একটা ইমেইল অ্যাড্রেস এখানে লিখে দেবেন। এরপরে আপনি আই অ্যাম হিউম্যান, এখানে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনি স্ক্রল করে উপরের দিকে আসবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস শো করবে। আর এখানে দেখুন পাসওয়ার্ডের অপশন আছে, এই পাসওয়ার্ড আপনাকে নতুন করে সেট করতে হবে। আপনি এখানে একটি পাসওয়ার্ড লিখে দিবেন, এই সেম পাসওয়ার্ড আবার এখানেও দিবেন। মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে, এবং দেখুন এখানে লোয়ার কেস ক্যারেক্টার লাগবে, মানে ছোটো হাতের এবিসিডির এগুলো কোনো একটা অক্ষর লাগবে। ওয়ান আপার কেস মানে বড় হাতের এবিসিডির কোনো একটি অক্ষর লাগবেই, এবং 1 ডিজিট মানে 1 2 3 এই যে এগুলোর কোনো একটা নাম্বার লাগবে, এগুলো মাস্ট লাগবে। এগুলো মিলিয়ে সর্বনিম্ন 6 ক্যারেক্টার হতে হবে। এরপরে আপনি এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে গিভেন নেম এবং এই সার নেম, এই 2 বক্সে ভাগ করে আপনার নামটা 2 ভাগ করে প্রথম অংশ এখানে লিখবেন, আর বংশগত নামটা এখানে লিখবেন। যদি আপনার নাম একটা শব্দে হয় তাহলে আপনি এই সার নেমের ঘরে লিখে দেবেন, আর বড় হলে এই 2 ভাগে ভাগ করে নেবেন, প্রথম অংশ এখানে, দ্বিতীয় অংশ এখানে লিখবেন। নাম দেওয়া হয়ে গেলে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি কোড, এখানে ক্লিক করবেন। এই মোবাইল নাম্বারের এখানে এটা যদি বাংলাদেশ থেকে আপনি করে থাকেন তাহলে তো এই বাংলাদেশ, আর যদি অন্য কোনো দেশ থেকে করে থাকেন তাহলে সেই দেশ এখান থেকে সেট করে দিবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি, এখানে বাংলাদেশে ক্লিক করলাম। এই মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করতে হবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন, তবে অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এরকম একটি মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন। এরপরে এখানে আই অ্যাম হিউম্যান এই বক্সে আবার একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। অ্যান ইমেইল ওয়াজ সেন্ট টু, এই ইমেইল অ্যাড্রেস দেখাচ্ছে, মানে আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেইলে একটি ইমেইল যাবে, সেই ইমেইলে আপনাকে যেতে হবে। তো আপনি আপনার সেই ইমেইলে চলে যাবেন। থেকেই দেখুন ই পাসপোর্ট অনলাইন পোর্টাল, এই ইমেইল চলে আসছে। তো আপনি এই ইমেইলের উপরে ক্লিক করবেন। এখানে আপনি এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। এখানে এই সাইন ইনের জায়গায় ক্লিক করবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে, আর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ড সেট করা হয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে আপনি লিখে দেবেন। এখানে আবার আই অ্যাম হিউম্যান, এখানে এই বক্সে ক্লিক করবেন। এরপরে সাইন ইনে ক্লিক করবেন। এখানে আপনাকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করতে হবে। আপনি বলতে পারেন যে আমি তো
পাসপোর্ট রিনিউ করব, তাহলে আমার নিউ পাসপোর্ট কেন? আসলে ই পাসপোর্টের এখানে আপনি যদি রিনিউ করেন, সেটাও আপনাকে এই একটাই অপশন, আপনি রিনিউ করেন বা সংশোধন করেন বা নতুন পাসপোর্ট করেন, এই অপশনই একটাই, আপনাকে এখানেই ক্লিক করতে হবে। এরপর এখানে শুরুতেই দেখুন দুইটা অপশন আছে, একটা হলো অর্ডিনারি পাসপোর্ট আর একটা অফিসিয়াল পাসপোর্ট। সাধারণ মানুষ যারা আমরা, আমাদের জন্য এই অর্ডিনারি পাসপোর্ট, আর যারা অফিসিয়াল, সরকারি অফিসিয়াল, তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। তো আমার যেহেতু অর্ডিনারি পাসপোর্ট, আমাদের অনেকেরই অর্ডিনারি মানে সাধারণ সাধারণ লোক যারা আমরা, তাদের জন্য এই অর্ডিনারি পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে দেখুন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, আপনি যদি নিজের জন্যই পাসপোর্ট রিনিউ করার আবেদন করে থাকেন, তাহলে এখানে এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আপনি আপনার স্ত্রী বা বাবা মা ভাই বোন সন্তান অন্যদের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি আলাদা আলাদাভাবে তাদের এখান থেকে এই ইনফরমেশনগুলো পূরণ করে দেবেন। আর যদি আপনার নিজের জন্যই হয়, তাহলে আপনি এই বক্সে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আপনার নামগুলো অটোমেটিক চলে আসবে এখানে। আপনাকে এখান থেকে সিলেক্ট জেন্ডার এখানে ক্লিক করে আপনি মেল নাকি ফিমেল সেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, এই সিলেক্ট প্রফেশন এখানে ক্লিক করবেন। এখানে আপনার প্রফেশন কি, অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনি আপনার মতো করে প্রফেশন দিয়ে দেবেন। আমি প্রাইভেট একটা চাকরি করি, এ কারণে আমি এখানে প্রাইভেট সার্ভিস দেবো, এটাই সবার জন্যই মোটামুটি সেফ। আপনি যদি অন্য কিছু হয়ে থাকেন, এখান থেকে সেটা আপনি দিয়ে দেবেন আপনার পেশা। সিলেক্ট রিলিজিয়ন এখানে আপনি ক্লিক করবেন, আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান কোন ধর্ম আপনার সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, আমি ইসলাম দেব। এরপরে এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক আপনার চলে আসবে, আপনি স্ক্রল করে আবার নিচের দিকে যাবেন। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। তো আমি যেহেতু বাংলাদেশি, এখানে বাংলাদেশ অটো দেওয়া আছে, এটা তো আর কিছু করার দরকার নেই। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ আপনাকে এখান থেকে দিতে হবে, এই বক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনি জন্ম সালটা দেবেন। এরপরে এখান থেকে জন্মের মাস দেবেন। এরপরে এখান থেকে আপনি জন্ম তারিখ দেবেন। এরপরে আপনি এই ঘরে ক্লিক করবেন, এখানে আপনি বাংলাদেশের নাগরিক কিভাবে হয়েছেন সেটা দেবেন, যদি জন্মসূত্রে হয় তাহলে বাই বার্থ, এটাই মোটামুটি সবার জন্য হবে, বাই বার্থ। এরপরে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে পরের ধাপ চলে আসবে, এখানে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে, মানে পার্মানেন্ট অ্যাড্রেস। এই ডিস্ট্রিক্টের ঘরে ক্লিক করবেন, এখানে আপনার জেলা দিয়ে দেবেন। এখানে এই ক্লিক করে আপনি সিটি বা ভিলেজ, আপনার গ্রামের নাম দেবেন, শহরে থাকলে শহরের নাম দেবেন। আর যদি আপনার বাসার নাম্বার থাকে সেই নাম্বার এখানে দিয়ে দেবেন। আর যদি বাসার নাম্বার না থাকে, গ্রামে থাকেন, তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। সিলেক্ট পোস্ট কোড এখানে ক্লিক করে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দেবেন। এরপরে আপনি স্ক্রল করে আবার নিচের দিকে যাবেন, সিলেক্ট পুলিশ স্টেশন এখানে ক্লিক করবেন। আপনি আপনার যে পুলিশ স্টেশন মানে থানা, সেই থানা দিয়ে দেবেন। এখানে একটা অপশন আছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন দ্য সেম অ্যাজ পার্মানেন্ট, আপনার যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একটাই হয়, তাহলে এই বক্সে টিক চিহ্ন দেবেন, তাহলেই হুবহু এখানে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার জায়গায় চলে আসবে। আর যদি আলাদা আলাদা হয়, তাহলে এই বক্সে এরকম ফাঁকাই থাকবে। আপনি স্ক্রল করে নিচে যাবেন, গিয়ে এখানে আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা এখানে লিখে দেবেন। এরপরে আপনি স্ক্রল করে আবার একটু নিচের দিকে যাবেন, আপনি এখানে দেখতে পাবেন আপনাকে কোন পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গার এবং ছবি দিতে হবে। এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখুন ন্যাশনাল আইডি নাম্বার চাচ্ছে, এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার আছে সেই নাম্বারটি এখানে আপনি লিখে দেবেন। এর পরের ধাপে এখানে দেখুন আপনি যেহেতু পাসপোর্ট রিনিউ করবেন, আপনার পূর্বে কি পাসপোর্ট আছে সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো নর্মালি তো আপনার কাছে এমআরপি আছে, মেশিন রিডেবল পাসপোর্ট, তো আপনি এখানে এটা দিয়ে দিবেন যে হ্যাঁ আমার কাছে এমআরপি পাসপোর্ট আছে। আপনি এনআইডি নাম্বার দিয়ে বাইরে যদি একটা ক্লিক করেন, তাহলেই এখানে দেখবেন ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, মানে এই এনআইডি নাম্বারটা এই সার্ভারে ম্যাচ করছে। এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে দেখুন হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট, আপনি কি কারণে নতুন করে পাসপোর্ট নিতে চাচ্ছেন। আপনি যে তাহলে রিনিউ করবেন, তাহলে আপনি এখানে এক্সপায়ার্ড দিবেন। আর যদি মনে করেন হারিয়ে গেছে বা সংশোধন করবেন, তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু এটা রিনিউ করা হবে, তাহলে এখানে ডেট এক্সপায়ার্ড মানে এক্সপায়ার্ড দিতে হবে।
এখানে আপনার আগের পাসপোর্ট নাম্বারটি দিতে হবে, যেই পাসপোর্ট আপনার এখন বর্তমানে আছে। বেসিক্যালি আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে যদি এই বাহিরে একটা ক্লিক করেন তাহলে অটোমেটিক সেই পাসপোর্টের ইস্যু ডেট এবং ডেট এক্সপায়ার কবে হয়েছিল এগুলো অটোমেটিক এখানে চলে আসবে। আর সেই পাসপোর্টে যত তথ্য আছে সেই তথ্যগুলো এখানে চলে আসবে অটোমেটিক। তো আপনি এখানে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। দেখুন এখানে তারা জানতে চাচ্ছে আপনার বাংলাদেশের পাসপোর্ট ছাড়াও অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা। তো নর্মালি তো থাকার কথা না অন্য দেশের পাসপোর্ট, তো সেক্ষেত্রে এখানে নো দেয়া আছে, নোই থাকবে। যদি আপনার বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, দেন সেই পাসপোর্টের তথ্য আপনাকে এখানে দিতে হবে। তো আমাদের ওগুলো প্রয়োজন নাই, আমাদের বাংলাদেশি পাসপোর্ট ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। তো এরপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে, মানে বাবা মায়ের তথ্য দিতে হবে। এখানে ক্লিক করে আপনি আপনার বাবার নাম দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। এখানে একটা প্রশ্ন করতে পারেন যে কার এনআইডি কার্ড অনুযায়ী। আপনার এনআইডি কার্ডে আপনার বাবার নাম যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি এখানে দিয়ে দিবেন, ইংরেজিতে লিখে দিবেন। এখানে ক্লিক করে আপনি আপনার বাবার পেশা দিয়ে দিবেন, প্রফেশন। এখানে ক্লিক করে তার ন্যাশনালিটি বাংলাদেশি সেটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করে আপনি আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। যদিও এটা অপশনাল, না দিলেও অসুবিধা নাই, তবে যদি থাকে আপনি আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন। এমন যদি হয় আপনি আপনার বাবা মায়ের তথ্য জানেন না তাহলে এখানে আননোন দিলেও হবে, কোনো অসুবিধা নেই, তখন এগুলো আর দিতে হবে না। আপনি এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে ঠিক একইভাবে আপনি আপনার বাবার তথ্য যেভাবে দিয়েছেন ঠিক একইভাবে এই মায়ের তথ্যগুলো এখানে দিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার মায়ের নাম, এখানে তার প্রফেশন, তার ন্যাশনালিটি, তার এনআইডি কার্ড নাম্বার যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। বাবার তথ্য এবং মায়ের তথ্য দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে একটা অপশন আছে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন। আপনার যদি বাবা মা কিছুই না থাকে তাহলে আপনি এখানে এই বক্সে এই টিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি উঠিয়ে দেন তাহলে এখানে আপনি আপনার গার্ডিয়ান কে আছে তাদের তথ্য দিতে পারবেন, নাম, প্রফেশন, ন্যাশনালিটি, এগুলো সব দিতে পারবেন। তো যদি বাবা মা থাকে, গার্ডিয়ান থাকে, তাহলে তো এটা প্রয়োজন নেই, এটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়াই থাকবে। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর এখানে দিতে হবে স্পাউস ইনফরমেশন, মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেটি এখানে এই ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, আর যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, আর যদি ডিভোর্সড হন তাহলে ডিভোর্স, এগুলো আপনি দিয়ে দেবেন। ডিভোর্স হলে কিন্তু ডিভোর্সের কাগজ চাইতে পারে তারা, এটা খেয়াল রাখবেন। তো আমি ম্যারিড, এখানে ম্যারিড দেবো, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন। ম্যারিড দেওয়ার পরে এখানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক তার তথ্যগুলো এখানে দিতে হবে, নাম, প্রফেশন, ন্যাশনালিটি, এগুলো চাইবে। তো এগুলো দেওয়ার পরে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপরে এখানে এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন, মানে আপনার অবর্তমানে আপনাকে পাওয়া যাবে কার সাথে যোগাযোগ করলে, আপনার বাবা মা, ভাই বোন নাকি স্ত্রী, তো সেটা আপনি তার তথ্য এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখানে দেব আমার ব্রাদার। এরপর আবার আগের মতোই তার সব তথ্যগুলো দিতে হবে, নাম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, সিটি, এই সবগুলো এখান থেকে পূরণ করে দিতে হবে। তো আপনি যার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিবেন তার মোবাইল নাম্বারও কিন্তু এখানে দিতে হবে। তো এই সব কিছু যখন দেয়া হয়ে যাবে এরপরে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখুন 48 পেজের যে পাসপোর্ট, এটা যদি আপনি 5 বছরের মেয়াদের জন্য নেন তাহলে 4025 টাকা লাগবে। আর এই 48 পেজের এই পাসপোর্ট যদি আপনি 10 বছরের জন্য নেন তাহলে 5750 টাকা। আর যদি 64 পেজের নেন 10 বছর তাহলে 8050 টাকা। আর 64 পেজ যদি আপনি 5 বছরের জন্য নেন তাহলে 6325 টাকা। এটা আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। তো আমি 48 পেজ নেব 10 বছরের জন্য। এরপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে আছে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, সুপার ডেলিভারি। তো এই রেগুলার ডেলিভারি যদি আপনি দেন তাহলে 15 ওয়ার্কিং ডের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন, এটা হচ্ছে 5750 টাকা। আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে কিন্তু আবার রেট বেড়ে যাবে। আমি ক্লিক করে দেখাই, এটা হচ্ছে 7টা ওয়ার্কিং ডের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, তাহলে 8050 টাকা। আর আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি নেন তখন কিন্তু আরও বেড়ে যাবে, এটা আপনি 2টা ওয়ার্কিং ডের মধ্যে পাবেন। তো আমার প্রয়োজন নেই এত আর্জেন্ট নেওয়ার, আমি রেগুলার ডেলিভারি নেব। এটা হচ্ছে 15 ওয়ার্কিং ডে, মানে মোটামুটি 20-22 দিন লাগবে এই পাসপোর্ট পেতে। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন।
এরপরে এই অপশনটা দেখুন, ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, মানে হচ্ছে আপনি এখানে একটা ডেট সিলেক্ট করে দিতে পারবেন, যেই ডেটে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ছবি দিতে চান সেই ডেট অনুযায়ী আপনি পাসপোর্ট অফিসে যাবেন, আপনার কাগজপত্রগুলো নিয়ে, এই আবেদনের কপি নিয়ে, দেন ওখানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট আর ছবি দিয়ে আসবেন। এখন যেই পাসপোর্ট অফিসগুলোতে এই সিস্টেম নাই আসলে, তো সেখানে এই ডেলিভারি বা অ্যাপয়েন্টমেন্টের অপশন আসে না, সেটা অটোমেটিক নিয়ে নেয়। আপনি আপনার যেদিন পারেন সেদিন আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন, তারা তাদের মতো করে হয় ডেট দিয়ে দিবেন, নয়তো সেদিনই আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নিয়ে নেবে। তো আমার এখানে যেহেতু অপশন আছে, আমি এই 10 তারিখ দিলাম। এরপরে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার সব তথ্যগুলো আসবে, আপনি এখান থেকে দেখবেন সবগুলো তথ্য আপনার ঠিক আছে কিনা, মিলিয়ে দেখবেন। এখান থেকে যদি ভুল মনে করেন তাহলে এই এডিটে ক্লিক করে এডিট করার সুযোগ আছে, কিন্তু একবার সাবমিট করে ফেললে পরে কিন্তু আর এডিট করার সুযোগ নেই। তো আপনি বারবার মিলিয়ে দেখবেন সবগুলো তথ্য একদম সঠিকভাবে ঠিক আছে কিনা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি এই পেজে চলে আসলে তারপরে কিন্তু 30 মিনিট সর্বোচ্চ সময় পাবেন এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এই 30 মিনিট সময় চলে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশনে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। আবারও এই কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখন আপনাকে এখানে পেমেন্ট করতে হবে, একটা আছে অনলাইন পেমেন্ট আর একটা আছে অফলাইন পেমেন্ট। তো এটা অনলাইন পেমেন্ট করার চেয়ে অফলাইন পেমেন্ট করাটাই ভালো হবে। অনলাইন পেমেন্ট করতে গিয়ে কোনো কারণে যদি পেমেন্টে ঝামেলা হয়, সেই টাকাটা কিন্তু আপনি আর ব্যাক পাবেন না। এ কারণে অফলাইন পেমেন্ট করাটাই আমি আপনাকে প্রেফার করব। অফলাইন পেমেন্টে ক্লিক করবেন। অফলাইন পেমেন্ট আপনাকে করতে হবে চালানের মাধ্যমে, সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে অফলাইন পেমেন্ট আপনি করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে এই প্রিন্ট সামারি এখানে ক্লিক করবেন। এটাকে আপনি প্রিন্ট করে রাখবেন বা অথবা ডাউনলোড করে রাখবেন। এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এখানে ক্লিক করবেন। এটাকে আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। এখানে সেভ দিবেন। পাসপোর্টের আবেদন তো করা হলো, এখন টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ করার জন্য আপনি গুগলে গিয়ে আবারও সেই লিখবেন ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখে সার্চ করে আপনি ই পাসপোর্টের এই ওয়েবসাইটে আবারও যাবেন। এখানে আপনি দেখবেন পাসপোর্ট ফি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। এখানে 2 নম্বরে একটা অপশন লেখা আছে দেখুন, অফলাইন। আমরা যেহেতু অফলাইন পেমেন্ট করব, এই 2 নম্বরের এখানে এসে এই ফর সেলফ পেমেন্ট এখানে এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। অটোমেটিক চালানের এই পেমেন্ট সিস্টেমে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখুন পাসপোর্ট ফি, আবেদনের প্রকৃতি, এখানে এই নির্বাচন করণে ক্লিক করবেন। এখানে আপনি কত পাতার পাসপোর্ট আবেদন করেছেন সেটা দিয়ে দেবেন। আমি 48 পাতা করেছি, আর আমি এটাতে ক্লিক করব। আপনি 64 পাতা করলে আপনি 64তে ক্লিক করবেন। এরপরে বিতরণের প্রকৃতি নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। আপনি কত বছর মেয়াদে দিয়েছেন, 5 বছর নাকি 10 বছর, এবং সাধারণ পাসপোর্ট যদি হয় সাধারণ ডেলিভারি সেটা 21 কর্মদিবস, আর যদি আর্জেন্ট হয় সেটা হচ্ছে 7 কর্মদিবস। তো আপনি যেভাবে পাসপোর্ট আবেদন করেছিলেন সেভাবে আপনি দিয়ে দেবেন। আমি তো 10 বছর মেয়াদি দিয়েছি, সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, তাহলে আমি এটাতে ক্লিক করব। অটোমেটিক এই টাকা এখানে শো করবে। এরপরে এই পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন। এখানে দেখুন পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর যাচাই করে তথ্য দিন। এটা তারা বলছে অনেক সময় জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এগুলো তারা ভেরিফাই করে না। তো দেখি আমরা চেষ্টা করে কিনা, যদি না করা যায় তাহলে অন্য উপায়ও করা যাবে। এখানে এই ব্যক্তিতে ক্লিক করতে হবে। এখানে এই জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে ক্লিক করে আপনি যেই জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে পাসপোর্ট আবেদন করেছেন সেই জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়ে দেবেন। জন্ম তারিখের জায়গায় ক্লিক করে জন্ম তারিখ দিয়ে দেবেন। এরপরে এই বক্সে যে ক্যাপচা লেখাটা দেখবেন সেটা এই বক্সে এখানে লিখে দেবেন। যদি এখানে বুঝতে অসুবিধা হয়, কঠিন মনে হয়, তাহলে পুনরায় চেষ্টা করুন। এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে চেক এনআইডি এখানে ক্লিক করবেন। দেখুন তারা এনআইডি দিয়ে এখানে ভেরিফাই করছে না, বলছে অন্য উপায়ে চেষ্টা করুন। তাহলে আমাদের অন্য উপায়ে যেতে হবে, সেজন্য এই অন্যান্য এখানে ক্লিক করতে হবে। শনাক্তকরণ নম্বর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখে দেবেন, ইংরেজিতে লিখবেন, যেই জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট আবেদনে দিয়েছেন সেটা।
এরপরে নাম, এখানে ইংরেজিতে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম লিখে দেবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই যোগাযোগের নম্বর, মোবাইল নম্বর, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আপনি পাসপোর্টে যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এরপরে আপনি নিচের দিকে যাবেন, এখানে দেখুন আছে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। তো আপনি যদি ব্যাংকের মাধ্যমে এই পাসপোর্টের ফি পরিশোধ করতে চান, এখানে অনেকগুলো ব্যাংক আছে, আপনি এখান দিয়েও দিতে পারবেন। অথবা যদি বিকাশ, নগদ, রকেট এগুলো দিয়ে দিতে চান, তাহলে এই মোবাইল ব্যাংকিংয়ের এখানে ক্লিক করবেন। এখানে বিকাশ, নগদ, রকেট, টপ এগুলো আছে। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, এই কারণে আমি বিকাশের উপরে ক্লিক করব। আপনি অন্যটা হলে অন্যটার উপরে ক্লিক করবেন। এরপরে এই সংরক্ষণ এখানে ক্লিক করতে হবে। এরপরে আবার এখানে হা দিতে হবে। আমার পাসপোর্ট ফি 5,750 টাকা, আর বিকাশের আছে 30 টাকা বিকাশের ফি। তো এখানে এই প্রসিডে ক্লিক করতে হবে। এখানে আপনি যেই বিকাশ নাম্বার দিয়ে টাকা পরিশোধ করবেন, যেই বিকাশ নাম্বারে টাকা আছে সেই বিকাশ নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে এই কনফার্মে ক্লিক করবেন। এখানে আপনার বিকাশে একটা 6 ডিজিটের কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বার দিতে হবে। এরপর আপনি এখানে এই কনফার্ম করে দিবেন। এখানে আপনার বিকাশের পিন নাম্বার আপনি দিয়ে দেবেন। এরপরে কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে একটু সময় আপনি ওয়েট করবেন, এটা কিন্তু ক্লোজ করে দেওয়া যাবে না কোনোভাবেই, এখানে ওয়েট করতে হবে। এখানে এই চালান ফর্মটা কিন্তু খুবই দরকারি। এই চালান ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে যেদিন যাবেন, এবং এটা আপনি প্রিন্ট করে রাখবেন, প্লাস আপনি ছবিও তুলে রাখবেন। আমি এটা এখান থেকে ডাউনলোড করব, সেভ দেব। আবেদনও করা হয়ে গেল, পেমেন্টও করা হয়ে গেল। এখন এই আপনি যেদিন পাসপোর্ট অফিসে যাবেন, এই চালানের কপি প্লাস আবেদনের কপি এবং আপনার এনআইডি, আপনার বাবা মায়ের যদি এনআইডি থাকে সেই এনআইডি, বা যদি আপনার নাগরিকত্বের সনদ এগুলো থাকে, পুরনো যদি যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা নিয়ে যাবেন। এই সবগুলো কাগজ নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন। আপনি যেগুলো প্রয়োজন মনে করবেন একটু বাড়িয়েই নিয়ে যাবেন, অনেক সময় অনেকগুলো প্রয়োজন হয় না, পাসপোর্ট অফিসের উপর নির্ভর করে কারা কোনটা চায়। এরপরে যদি আপনার এই পাসপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আজকে আর বেশি বাড়াবো না। আজকের মতো এখানেই বিদায় নেব। ভালো থাকবেন সবাই।